কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে 4S ক্লাস মানে শিওর শর্ট সাজেশন ক্লাস, এর আগেও আমরা ক্লাস একটা নিয়েছিলাম এটা, হ্যাঁ? তো তখন এই কোর্সটার প্রারম্ভ ছিল। তো তখন কোর্সের সিস্টেমটা ছিল অন্যরকম ছিল যে, এবং সেটার কোর্স ফিও কিন্তু তখন কম ছিল এটার। তো তখন জাস্ট টপিকগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলা বলে দেওয়ার কথা ছিল। যার কারণে ওই নৈতিকতামূলক সেশন অনেক কম টপিক জন্য ওটা ফুল ক্লাস নিয়েছিলাম। তারপরে কম্পিউটারটা পরের ক্লাসটা একটু শর্ট করে নেওয়া হয়েছিল, মানে ফুল কন্টেন্ট তখন দেওয়া হয়নি। তো এরপরে যখন এই 4S কোর্সের পরে প্ল্যানটাও চেঞ্জ করা হলো, চেঞ্জ করে আমরা ফুল কন্টেন্ট দেওয়া শুরু করলাম। ঠিক আছে? যে শর্ট সাজেশন থাকবে, এর মধ্যে যা পড়তে হবে সেটা পিডিএফ এর মধ্যেই থাকবে বা ক্লাসের আলোচনার মধ্যে সেটার গাইডলাইন থাকবে। তো সেভাবেই পরের সাবজেক্টগুলো হয়েছে, কিন্তু মাঝখানে এই যে একটা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিটা বেশি শর্ট হয়ে গেছিল, যেটা কিনা কোর্স কন্টেন্টটা কম ছিল। তারপরে আমরা দেখলাম আন্তর্জাতিক বিষয়বলির, আপনারা পিডিএফ অলরেডি দেখেছেন, ওটা আপডেট করে দেওয়া হয়েছে। তো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিটা বাদ ছিল, তো এটার বাদ বাকি কন্টেন্ট নিয়ে আসা হয়েছে। তবে এখানে কন্টেন্টের মধ্যে আগের কিছু আছে, যে কেউ যদি আগের যে একদম শর্ট করা ছিল ওইভাবে টপিক ধরে পড়তে চান, সেই টপিকটাও এখানে আমি রেখেছি। প্লাস আগের ক্লাসটা বা আগের পিডিএফটা তো আছেই, আবার নতুন পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন ডেফিনেটলি। তো আজকে এই মুহূর্তে যখন লাইভ করছি, তখন আপনারা যারা 50তম বিসিএস প্রিলির জন্য আজকে ডিসকাউন্টের লাস্ট ডেট আছে, অনেকে মেসেজ দিচ্ছেন বা ভর্তি হওয়ার জন্য চাচ্ছেন, বা অনেকে অলরেডি ভর্তি হচ্ছেন, তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এখন যারা ভর্তি হবেন, যেহেতু আজকে লাস্ট ডেট, তারা ভর্তি হয়ে নিন, এটা আমি শুরুতে বলে দিলাম। এই সময় হয়তো বা আমাকে রেসপন্সিভ পাবেন না এখানে। ওকে, দেন আরেকটা বিষয়, যেটা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়নি আগেরটা। এখন এইটা যেটা যতটুকু ফ্রি হবে আপনাদের এখানে, সেটা আবার ইউটিউব চ্যানেলেও আপনারা বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। এর আগেও বহু আগে একটা শর্ট সাজেশন ক্লাস নিয়েছিলাম, সেটাতে অনেকে আসলে দেখেছে। সেটা মানে অ্যাজ ইউজুয়াল আমি বলে গেছি যে টপিকগুলো কি, কিন্তু এখানে আমরা বিস্তারিত আলোচনাই করব। তো প্রথম অধ্যায় কম্পিউটার ইতিহাস এবং প্রকারভেদ। এখানে যে শর্ট সাজেশনে বলেছিলাম এর আগেও, যে প্রজন্ম ভেদে কম্পিউটারটা গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে ভিতর থেকে আমাদের কিছু জিনিস আসলে পড়তে হয়। তবে এটার ক্ষেত্রে আমি একদম যে 3 স্টার দিব এমন না। এর আগেও আমি এর ভিতরে কিন্তু আমি চেঞ্জ করে করে আমি 3 স্টার বা 2 স্টার এগুলো বলেছি। যেখানে এমনিতে শর্ট সাজেশন বলাই আছে, এরপরেও যে আরো যদি গুরুত্ব দিয়ে পড়তে চান, যে কোন জিনিসগুলো আসলে গুরুত্ব দিয়ে পড়বেন, তো সেগুলো আমি বলে দিয়েছি। তবে এখানে আমি যেটা বলবো, যে এই প্রজন্মভেদে কম্পিউটার কিন্তু, বা এই অধ্যায়টা অত বেশি গুরুত্বপূর্ণ না। যে কম্পিউটার ইতিহাস এবং প্রকারভেদ, যে প্রতিটা বিসিএস এই মোটামুটি, বা 1-2 বিসিএস পর পরই যেগুলো প্রশ্ন হয় বা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলোকে আমরা মানে গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ বলতে পারি। কিন্তু এই প্রশ্নগুলো বা এই অধ্যায় থেকে কিন্তু অতটা বেশি আসে না এই প্রশ্ন। ঠিক আছে, খুব কম আসছে। তারপরে আমরা যদি পড়তে চাই যে একদম কম পড়বে, এর চাইতেও কিন্তু আরো অনেক বেশি পড়া আছে, সেগুলো বাদ। প্রথম প্রজন্মের মধ্যে যে উপাদানগুলো আছে এখানে দেখবেন, মেমোরি বা প্রোগ্রামিং ভাষা, এই জিনিসগুলো পড়তে বলছিলাম গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে উত্তর সহ এখন দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে সব পড়ে ফেলতে পারবেন। দেন উদাহরণগুলো ইম্পর্টেন্ট, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, প্রথম প্রজন্মগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর আবার পুনরূপটাও চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এগুলো থেকে এখানে প্রশ্ন হয়। আবার বাংলাদেশের সাথে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, মানে মানে রিলেটেড যেগুলো, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেরকম বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি, কোথায় এটা স্থাপিত হয়েছে, সেটার নাম কি, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। দেন দ্বিতীয় প্রজন্ম উপাদান, মেমোরি, প্রোগ্রামিং ভাষা, উদাহরণগুলো দ্বিতীয় প্রজন্মের অতটা গুরুত্বপূর্ণ না। ফার্স্ট প্রজন্ম থেকেই আসলে পরীক্ষায় প্রশ্ন আসে। আর থার্ড প্রজন্ম বা ফোর্থ প্রজন্ম থেকে সেগুলোই আসবে, যেগুলোর ক্ষেত্রে আরো বিশেষত্ব আছে, সেগুলো থেকেই সাধারণত আসে। তো এটা দেখবেন, উদাহরণ এমনি একবার টাচ দিবেন, আর কিছু না। এখানে তৃতীয় প্রজন্মের উপাদান, ইন্টিগ্রেটেড সার্কিট, মেমোরি। দেন এখানে দেখেন কিছু বিশেষায়িত কিছু তথ্য আছে, যেমন পিডিপি 8, যেটা প্রথম মিনি কম্পিউটারের কথা বলা আছে, IBM 360, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এগুলোর বিশেষত্ব আছে। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন হইতে পারে, তো এগুলো একটু ভালোভাবে দেখবেন। চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে একই বিষয়, যে উপাদান, এখানে আইসি ছিল তৃতীয় প্রজন্মে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো ট্রানজিশন আছে।
একটা ট্রানজিস্টর, দেন আইসি, দেন মাইক্রোপ্রসেসর। পরেরটা আরো লার্জ স্কেল মানে যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে, সেই চিপটাই ব্যবহার করা হয়েছে পরেরটাতে, পঞ্চম প্রজন্মে। দেন এখানেও কিন্তু উদাহরণের মধ্যে বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা পড়তে হবে, মানে ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রজন্মের উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। হ্যাঁ, তো মোটামুটি এটা বুঝে গেছেন যে এই সবগুলোর মধ্যে কিন্তু উপাদানটা বেশি গুরুত্বপূর্ণ। দেন সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, কম্পিউটারের প্রকারভেদের মধ্যে আসেন। প্রকারভেদের মধ্যে আমরা অনেক টাইপ পাই, অ্যানালগ বা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ টাইপ অনেক কিছু আছে। যেহেতু একদম শর্ট, তো এখানে একদম শর্ট করে দেওয়া হয়েছে। তো সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, চারটে টাইপ আছে। এর মধ্যে কিছু বর্ণনা দেওয়া আছে, সেগুলো দেখবেন। ঠিক আছে, মেইন ফ্রেম কোথায় ব্যবহার করা হচ্ছে, মিনি কম্পিউটারের জনককে, মাইক্রো কম্পিউটারে কি কি টাইপ আছে, এর মধ্যে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অধ্যায়ের কিন্তু বিস্তারিত ক্লাসও রয়েছে, যেটা কিনা মেইন কোর্সে যেটা পড়া হয়েছে। তো সেটাকে যদি কেউ করতে চায়, বা এমনিতেই যারা নতুন প্রিপারেশন নেবেন, বা এই বিসিএস তো দিবেন না, সামনের বিসিএস গুলো দিবেন, তারা যদি আরো পূর্ণাঙ্গ ক্লাসগুলো করতে চান, তাদের জন্য কিন্তু এই যে কম্পিউটার ইতিহাস এবং প্রকারভেদ, কিন্তু বিশদ মানে মানে এই শর্ট সাজেশন তো একদম শর্ট, এর চাইতে বেশি মানে মেইন কোর্সের যে প্রস্তুতি, তো সেটা যদি কেউ নিতে চান বা দেখতে চান, সে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন, বা ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতে পাবেন। বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে গেলে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলে দেখবেন যে যতগুলো ফ্রি দেওয়া হয়েছে ক্লাস, সবগুলো সিরিয়ালে সাজানো পাবেন, সেটা দেখতে পারেন। আর আপনারা যারা এই কোর্সে আছেন, তারাও যদি দেখতে চান, তাহলে এই ক্লাস কপি যেটা দেওয়া হবে পরে, এই লিঙ্কে বা এই লেখার উপর ক্লিক করলে আপনারা সেই ক্লাসে চলে যাবেন সরাসরি। দেন আসেন পরের চ্যাপ্টারটা, কম্পিউটার আর্কিটেকচার। এটা দেখতে পাচ্ছেন যে এর পাশেই 3 স্টার দিয়ে দেওয়া আছে, তার মানে এখানে এই টপিকটা গুরুত্বপূর্ণ, বা এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে শুরুতে এটার একটা সামারি দেওয়া আছে প্রথম লাইনে, যেটা কিনা আমরা একদম প্রথম ক্লাসে এই তথ্যটাই দিয়েছিলাম, এইভাবে সেটা রেখেছি। সিপিইউ থেকে এই 3টা বিসিএস এর প্রশ্ন হয়েছে, তারপর এর মধ্যে 3টা পার্ট আছে, এর মধ্যে রেজিস্টার মেমোরি থেকে আবার একটা প্রশ্ন হয়েছিল 46। ঠিক আছে, এইভাবে। তো ভিতরে এই জিনিসগুলো আছে, একদম সবকিছু ইন ডিটেলসে পড়ানো সম্ভব না। যেগুলোর ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারবো, সেগুলো মেইন কোর্স থেকে যে ক্লাসগুলো আছে সেগুলো আমি এখানে লিঙ্ক আপ করে দিয়েছি, তো সেই ক্লাসগুলো সেখান থেকে আপনারা দেখবেন। আচ্ছা, তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমরা 3টা পার্ট জানি, একটা আলু, সিইউ, দেন রেজিস্টার মেমোরি। হুম, তো কোনটা কি কাজ করে এটা সহজ কথায় বলা আছে। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি এই পার্টগুলো থেকেই, বা এরা কি কাজ করে, সেন্ট্রাল প্রসেসিং, সেন্ট্রালি ডেটা ইনপুট দিবে, সেটা প্রসেস করবে, আউটপুট দিবে, বা এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে, সিপিইউ কে। এই জায়গাগুলো থেকে কিন্তু 3বার প্রশ্ন হয়েছে, আবার রেজিস্টার মেমোরির এই জায়গা থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছে। তো সবচেয়ে দ্রুতগতির মেমোরি হচ্ছে এই সিপিইউ এর রেজিস্টার মেমোরি, যেটা সাময়িকভাবে তথ্যটাকে সংরক্ষণ করে। কয়েকটা টাইপ আছে, টাইপগুলো এক নজর দেখে নেবেন, 4টা টাইপের কথা বলা আছে। দেন নিচে যতটুকু আলোচনা করা হয়েছে, এইখানে নতুন করে এটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে আপনাদের পড়ার জন্য। এর আগে আমি শর্টলি এটা বলেছিলাম যে এই জায়গাগুলো দেখলেই হবে, বা আপনারা আগে যে বইগুলো থেকে পড়েছেন বা আপনার নোট যেটা আছে সেটা থেকে পড়লেই হবে। মাইক্রোপ্রসেসর, এটা 36তম বিসিএসে আসছিল। এর জনক আমরা জানি, আবিষ্কারক হলো টেড হফ। এখানে আরো কিছু জিনিস আছে, যে মাইক্রোপ্রসেসর ভিএলএসআই, হুম, যে ভেরি লার্জ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পঞ্চম প্রজন্মের যে মাইক্রোপ্রসেসর। তারপরে ইন্টেল 4004 এবং 8080 বিশেষত্ব কি, সেই বিশেষত্ব এখানে বলা আছে, খেয়াল করে দেখেন। যে আবিষ্কার করছে হচ্ছে টেড হফ, এখানে বলা আছে। আর 1971 সালে করেছে। মাইক্রোপ্রসেসর যেটা আবিষ্কার করেছে সেটা হলো এই যে ইন্টেল 4004। এটা 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ছিল, যেটা কিনা এখানে বলা আছে, ওটা ওখান থেকে না দেখলেও চলছে। ওকে, তাহলে প্রথম কম্পিউটারে ব্যবহৃত মাইক্রোপ্রসেসর ছিল ইন্টেল 8080, এই জন্য ইন্টেল 8080 শর্টে বলা আছে। তাহলে এগুলো দেখে কিন্তু একটা জিনিস পড়েছেন, পড়ার পরে এখান থেকে আপনি বলতে পারবেন, একবার দেখলেন যে ইন্টেল 4004 এর বিশেষত্ব কি, কেন পড়েছি এটা, ইন্টেল 8080 এটা কোন প্রশ্নের উত্তর। তাহলে এই ব্লু কালার যেটা আছে এখান থেকে একটু দেখে নিবেন নিজে। এরপর কোন বিট বিশিষ্ট, তাহলে এগুলো পড়ার পরে আপনার মনে আছে কিনা, তাহলে এখান থেকে কিন্তু রিভিউ করবেন।
ঠিক আছে, এই জায়গা থেকে রিভিউ করবেন। তো উদাহরণগুলো এখানে দেওয়া আছে, 4 বিট কোনটা, 8 বিট কোনটা, 16 বিট, 32 এবং 64 বিট কোনটা, একদম কম কম করে এই জিনিসগুলো কিন্তু বলা আছে। খুব বেশি উদাহরণ এখানে দেওয়া হয়নি, তারপরেও যেটা আপনি এখানে 4 বিটেরটা ইম্পর্টেন্ট, 4 বিটের মধ্যে 4 থাকে, 8 বিটের মধ্যে 8 থাকে। হ্যাঁ, 8 8 এটা আছে দেখেন, আর 8 5 আছে। আর 16 বিট যেটা 6 থাকবে, মানে 1 6 6 আছে এরকম। তো এরকম কিছু না। আর 64 বিটটা এর পরেরটা ইম্পর্টেন্ট, যে শুরুতে যখন ইন্টেল কোর প্রথম সংস্করণ আসলো ওটা 32 বিট ছিল, পরের যেগুলা মানে ইন্টেল কোর ওয়ান থেকে মানে i1 যেটা, এরপরে 3 5 7 9 মানে এটা বিজোড় সংখ্যা দিয়ে তো আসছে পরের গুলো। তো এগুলো সবই 64 বিট বিশিষ্ট। তো বর্তমান প্রজন্মের হিসেবে ইন্টেল যে ভার্সন গুলো চলতেছে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি যতটুকু আলোচনা এখানে কম্পিউটার সিস্টেমের মধ্যে হয়েছে, মানে সিস্টেম ইউনিট, এটার যদি আরো বিশদ আলোচনা চান বা বুঝতে চান, তাহলে সেটার কিন্তু ফ্রি ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা ওখানে প্লে লিস্টে গেলেও পাবেন, দেন এই লিঙ্কে ক্লিক করলে আবার দেখতে পাবেন। তবে যতটুকু আছে আপনারা যদি এই শর্ট সাজেশন শর্ট সাজেশনে যতটুকু দেওয়া আছে এতটুকু পড়লে কিন্তু আপনারা যদি প্রশ্ন যেভাবে হয় অ্যাজ ইউজুয়াল 15টার মধ্যে থেকে কিন্তু 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। ঠিক আছে। তো এটা যেটা বলা আছে এর ভিতরে আরো বেশি আছে, কিছুটা তথ্য বেশি আছে, সেখানে হয়তো 10টার জায়গায় 12টা পাবেন। কিন্তু ঘটনা হলো যে সবকিছু যদি মেইন কোর্স থেকে পড়েন এখন ওই সময়টুকু আপনারা শর্ট কোর্সে পাবেন না, যেহেতু সময় কম আছে। তো এখানে যা পিডিএফ এর মধ্যে আছে সেগুলোই পড়ার ট্রাই করবেন, আর সেক্ষেত্রে চ্যানেলে সার্চ করলে কিন্তু বিভিন্ন সময় পেয়ে যাবেন যে কোনো একটা টপিক আপনি ক্লিয়ার হতে চাচ্ছেন বা কোনো সোর্স আপনি পাচ্ছেন না, সে সোর্স একটাই, তার জন্য একটা সাবজেক্ট, এটা একাডেমিক লেভেলে মানে এইচএসসি লেভেলের কথা যদি আমরা চিন্তা করি, বহুবার কিন্তু বা বহু স্টুডেন্টকে বা বহু ইউটিউব চ্যানেল এটা কিন্তু আলোচনা করেছে। ঠিক আছে, সুতরাং এই রিলেটেড তথ্য কিন্তু হিউজ পাবেন বা ক্লাস কিন্তু হিউজ পাবেন। সুতরাং যে কোনো টপিক নিয়ে যদি কনফিউশন থাকে ওটা যদি মানে ইউটিউব চ্যানেলেই সার্চ দেন, তাহলে দেখবেন যে ক্লাস কিন্তু অনেকগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওখান থেকে 1 2টা ক্লাস দেখে আপনি কিন্তু সেই জিনিসটা নিয়ে কিন্তু ক্লিয়ার হতে পারবেন ভালোভাবে। তো এটা সুযোগ আছে। দেন কম্পিউটার পেরিফেরাল, এটাও কিন্তু 3 স্টার নামে একটা টপিক। ঠিক আছে, আমি এটা দিয়েছি, এবং সেটা 35 36 37 40 41 43 এবং 44 বিসিএস কিন্তু আসছে এখান থেকে, সিরিয়ালি কিন্তু আসছে। এবং এগুলোর ক্ষেত্রে আমি খুব বেশি শর্ট সাজেশনে যেহেতু খুব বেশি পড়াবো না, খুব কম এই তথ্য, এর বাইরে আর কোনো তথ্যই দেওয়া হয়নি। তাহলে এটা আগেও দিয়েছিলাম এইভাবেই, যে ইনপুট ডিভাইস যেগুলো আছে, ইনপুট যেগুলোর মাধ্যমে যেমন আমি কথা বলছি, যে এই যেটার মাধ্যমে আপনারা কথা আপনার কাছে পৌঁছাচ্ছে আমার কাছ থেকে, সেটা মাইক্রোফোনের মাধ্যমে, যে আমার ছবি দেখতে পাচ্ছেন, তো ওয়েব ক্যাম, তার মানে আমার এখান থেকে ইনপুট হচ্ছে এইভাবে। দেন আপনাদের ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট মনিটর, দেন আপনার ফোন থেকে কথা বেরোচ্ছে স্পিকারের মাধ্যমে, তো এখানেই কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস গুলো কিন্তু আছে, আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আছে। তো এটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করে পড়বেন, একটা ভুল হবে না। ঠিক আছে, কাজ বুঝে, যদি কাজ বুঝেন যে কোনটার কি কাজ, তাহলে কিন্তু এটার মুখস্থ করতে হয় না, কিন্তু এটা এই 3 লাইন পড়লেই এনাফ। 3 লাইন পড়লে এখান থেকে কিন্তু একটা নাম্বার কমন। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন হয়। ওকে, তাহলে এটা সেইভাবে পড়বেন যাতে এখান থেকে প্রশ্ন হইলে ভুল যেন না হয়, আর যদি ভুল হয় ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট নেবেন। ঠিক আছে, ভুল হইলে ট্রিটমেন্ট নিতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। ঠিক আছে, এই জায়গা থেকে ভুল করা যাবে না। যারা মেইন কোর্সের স্টুডেন্ট আছে তারা সেখানে আপনাদের বুঝিয়ে দিয়েছে কোনটা কিভাবে ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে। যদি এটাতেও যারা নাই মেইন কোর্সে বা এই কোর্সে আছেন বা এমনিতে যারা এখন ক্লাস দেখছেন, এই জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, ইউটিউব চ্যানেলে যত ক্লাস দেখা লাগে দেখেন, তারপরেও এই জায়গা থেকে কোনো ধরনের যেন নাম্বার কাটা না যায়, এটা খেয়াল রাখতে হবে। দেন আসেন যে কম্পিউটার মেমোরি, এই জায়গাটাও কিন্তু 3 স্টার, যে 35 36 37 43 এবং সর্বশেষ 46 বিসিএস আমরা এখানে প্রশ্ন দেখেছি। তো এখান থেকে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, মেমোরির অনেক জায়গা আছে, তবে র্যাম এবং রোম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখেছি। ঠিক আছে, যে 35 38 এবং
46 বিসিএস কিন্তু এই জায়গাগুলো থেকে হয়েছে। তাহলে আমাদের পড়তে হবে এখানে পার্থক্য কি, ধরন কি, উদাহরণ কি। পার্থক্য মানে এখানে এইগুলো বলা আছে। র্যামের ফুল নেমটা আমার জানতে হবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি করা যায়। এটা ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ চলে গেলে এটি মুছে যায়। দুই ধরনের টাইপ আছে। রোম যেটা নন ভোলাটাইল, এখানে একটা কথা বলা আছে, এই রোমে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম থাকে। এই মাঝে মাঝে এই জায়গাগুলোতে প্রশ্ন হয়। তো প্রকারভেদ এখানে বলা আছে, তিনটা প্রকারভেদ, সরি চারটা বলা আছে, এটা ফুল ফর্মটা জানবেন। তাহলে প্রাইমারি মেমোরি এগুলা, র্যাম এবং রোম। সেকেন্ডারি মেমোরির কিছু উদাহরণ দেওয়া আছে। তো এটা প্রশ্ন হতে পারে নিচের কোনটি প্রাইমারি মেমোরি নয় বা নিচের কোনটি সেকেন্ডারি মেমোরি। তো সেই জায়গা থেকে একটু দেখতে হবে। ক্যাশ মেমোরি থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে বেশ কয়েকবার। ঠিক আছে, ক্যাশ মেমোরি, তো এটাও ডেফিনেটলি মেমোরির মধ্যে এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যাশ মেমোরিটা এটা প্রধান মেমোরি এবং প্রসেসরের মাঝখানে থাকে। এইটা ক্যাশ মেমোরিটা ওই রেজিস্টার মেমোরির পরেই কিন্তু দ্রুততম অন্যতম একটা মেমোরি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে রেজিস্টার মেমোরি দেখলাম, ক্যাশ মেমোরি কিন্তু তারপরেই আছে। তো ডেফিনেটলি এটার কাজটা আপনাকে পড়তে হবে এবং কোথায় অবস্থান করে সেটা ইম্পর্টেন্ট। দেন মেমোরির পরিমাপ, মেমোরির পরিমাপ থেকে সাধারণত বিসিএস এইভাবে প্রশ্ন হয় নাই, তবে যে কোনো সময় হইতে পারে। হুম, টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার আমরা বর্তমান যুগে এগুলো জানি যে আসলে হিসাবটা কি। যে 1 MB যখন আমরা বলি, 1 MB মানে এখানে 1024 KB, বা 1 GB আমরা যদি নেট কিনি তাহলে সেটার হিসাবটাও জানি যে 1024 MB। তো এইভাবে সবকিছুই কিন্তু পরের গুলা যখন আমরা কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইটে যাচ্ছে, তাহলে ধীরে ধীরে কিন্তু এগুলো বাড়তে থাকছে এবং সবগুলোই কিন্তু 1024 জি। কিন্তু সমস্যা যেটা হইতে পারে সেটা হলো যদি এই বাইট আকারে টু দি পাওয়ার যদি থাকে, তখন অনেক সময় সমস্যা হইতে পারে। তাহলে এটা যদি আপনি একটু টেকনিক্যালি মনে রাখেন যে যেহেতু বাইট সবচেয়ে ক্ষুদ্রতম একক মানে মূল একক, এরপরে কিলোবাইট শুরু হয়। তাহলে কিলোবাইট শুরু হওয়া মানে কি, 1 থেকে শুরু হইলো, এটা 2 পাওয়ার 10, 10 মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এরপরেও আরো আছে, তবে এর বাইরের প্রশ্ন আসবে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে 10, 20, 30, 40, 50, তো এইভাবে এটা মনে রাখবেন। দেন আসেন কম্পিউটার বাস। কম্পিউটার বাস এমনিতেই 3 স্টার দেই নেই, তবে এই টপিকটা গুরুত্বপূর্ণ। পড়া 2 লাইনের পড়া, 6 লাইনের পড়া, এই পড়াটা 2 লাইন ছিল। মানে এই 2 লাইনের পড়াটা কিন্তু আমি আগের ক্লাসে দিয়েছিলাম, কিন্তু অনেকেই আপনারা বলেছেন যে না একটু এক্সপ্লেনেশন দরকার। আমি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি কিছুই দেইনি, আগের ক্লাসটা খালি টপিক দিয়েছিলাম। তো যার কারণে ভিতরে আমি কিছু তথ্য অ্যাড করেছি, আর কিছু ক্ষেত্রে এক্সপ্লেনেশন ধরতে পারেন, সেগুলোকে আসলে এক্সপ্লেনেশন হিসেবে নিতে পারেন। যেগুলো হয়তো বা মুখে বলেছে সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, এরকম। তাহলে সিস্টেম বাস আছে, আমরা জানি 2 ধরনের বাস আছে, সেই সিস্টেম বাস আর এক্সপানশন বাস। অর্থাৎ বাসের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি, আর কম্পিউটার কি করে, এটা তো যাতায়াতের দরকার হলো কি, ডাটা যাতায়াত করা। অর্থাৎ এই কম্পিউটারের যে ডাটাগুলো যাতায়াত করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আদান প্রদান হয়, সেটা এই কম্পিউটারের সিস্টেম বাস বা এক্সপানশন বাসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এটাই আর কি। তো সিস্টেম বাস এখানে তো বলা আছে ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই তিনটাই হচ্ছে এখান থেকে প্রশ্ন হয়েছিল 3800। আর এক্সপানশন বাসের উদাহরণ আরো আছে, যে ফায়ার ওয়্যার, লোকাল বাস আছে। লোকাল বাস 2 ধরনের, ভেসা বাস, পিসিআই বাস, দেন ইউএসবি। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, এর বাইরে মানে বাস থেকে এর বাইরে আর প্রশ্ন আসবে না। ঠিক আছে, এখন ভিতরে যে কথাগুলো আমি বললাম সেই জিনিসগুলো এখানে বলা আছে, একটা রিডিং দিয়ে দিবেন, ক্লিয়ার হয়ে যাবে এটা। আর এখানে আরো কিছু বলা আছে, এই বাসগুলোর যে এক্সপানশন বাসের কিছু পরিচয় এখানে দেওয়া আছে। যেমন আইএসএ বাসটা এখানে বলা নেই, ওটা উদাহরণ হিসেবে অতটা গুরুত্বপূর্ণ না। তবে যদি বলা হয় প্রথম এক্সপানশন বাস কোনটা, এটা প্রথম যে কোনো কিছু তৈরি হওয়া মানে সেটা ধীর গতির হবে। আর এই ফায়ারওয়্যার বলা আছে সবচেয়ে দ্রুত গতির। আর লোকাল বাসের বা ইউএসবি যেগুলো আছে এগুলো ফুল ফর্মটা এখানে দেওয়া আছে। তাহলে ফুল ফর্মটা এখান থেকে দেখে নেবেন, পূর্ণরূপ থেকে আমরা জানি কি হয়, প্রশ্ন হয়। আচ্ছা, কম্পিউটার নম্বর ব্যবস্থা, এখানে আসলে অনেকগুলো স্টার পড়ে গেছে, তাই না? কেন পড়েছে? আমি 3 স্টারের জায়গায় এখানে 5 স্টার দিয়েছি। আমরা দেখলাম যে কিছু কিছু বিসিএস এ কম্পিউটার নম্বর ব্যবস্থা থেকে শুধু একটা দুইটা না, একটা বিসিএস এ 4টা প্রশ্ন আমরা দেখেছি। নম্বর ব্যবস্থার জায়গাগুলো থেকে বা লজিক গেটের জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। একদম বেসিক জায়গা থেকেও আসছে, আবার লজিক গেট থেকেও আসছে, বাইনারি যোগ বিয়োগ থেকে আসছে, বুলিয়ান অ্যালজেব্রা থেকেও আসছে। তবে এখান থেকে কিন্তু মানে কোনোবারও একটা প্রশ্ন এরকম কিন্তু হয়নি। ঠিক আছে, একটা তো মিনিমাম আসছে, 2টা থাকে, আমরা একটা বিসিএস সর্বোচ্চ 4টাও দেখেছি। ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ যেরকম। আবার এখন যারা আপনারা পরীক্ষা একদম খুব বেশি আগে, আমি যেটা মনে করি এটা কিন্তু আপনাদের নতুন যারা আছেন, একদম যাদের এজ আছে, তাদের মধ্যে 1-2টা ব্যাচ হয়তো বা এইচএসসি লেভেলে হয়তো কম্পিউটারটা পড়েননি, হুম, বা এসএসসি লেভেলে পড়েননি। তো এরপরের ব্যাচগুলো কিন্তু কম্পিউটার নম্বর ব্যবস্থা পড়েই কিন্তু আসছেন, আমি যেটা মনে করি। তো এই অধ্যায়টা সমস্যা হওয়ার কথা না, যে ম্যাথমেটিক
যে এখানে ম্যাথগুলো আছে, সংখ্যাগুলো রূপান্তর, তো এই জায়গাগুলো সমস্যা হওয়ার কথা না আপনাদের, ঠিক আছে? তারপরে যাদের সমস্যা থাকবে যে ওই ইন্টারমিডিয়েট লেভেলে অনেক যে ভালো বুঝছেন অনেকে বা অনেকে ভুলে যেতে পারেন, সেটা দেখবেন যে আপনি কতটুকু নিতে পারছেন। আপনি যদি ম্যাথটা ছাড়তে চান তাহলে সেইভাবে প্রিপেয়ার হবেন যে এগুলো আমি কখনো করব না এই ম্যাথ আসলে, তাহলে ওটা আগে থেকেই বাদ। তো এখন হয়তো দেখলেন যে ট্রাই করে দেখলেন যে হচ্ছে না, একটু হয়তো ট্রাই করতে পারেন, হচ্ছে না, না হলে বাদ দিয়ে দিবেন। আর যদি আগে থেকে ভালো পড়েন তাহলে একবার দেখে নেবেন, একবার রিভিশন করবেন, এতটুকুই কাজ। তাহলে এখানে কি বলা আছে, প্রথম সংখ্যা পদ্ধতি এবং ভিত্তি। সংখ্যা পদ্ধতির 4টা টাইপ আছে, তো 4টার মধ্যে আমরা কোনটা কি এটা আমরা সব জানি, তো ওই কথাগুলো এখানে বলা আছে। ভিত্তি 2 অঙ্কগুলো কি আছে, আরো কিছু কথা বলা আছে, একদম সহজ কথাই এগুলো বলে দিয়েছি বা বোঝানোর ট্রাই করেছি, যেটা এখান থেকে যদি প্রশ্ন আসে এখানে কি আসবে, নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়, কোনটা ডেসিমাল সংখ্যা নয়, কোনটা হেক্সাডেসিমাল নাম্বার, এইভাবেই আসবে, তাই না? এটা এখান থেকে আপনারা পারবেন। যদি নাম্বার এরকম থাকে, যদি এরকম থাকে যে 79, এটা কিন্তু অক্টাল নাম্বার না। কারণ অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে যেটা নাম্বার ভিত্তি 8, তার একটা আগ পর্যন্ত কিন্তু আমরা যেতে পারবো, যেহেতু 0 থেকে শুরু হয়, কারণ 7 পর্যন্ত শেষ হবে। তার মানে এটা 79, এটা কোনো সময় অক্টাল নাম্বার হতে পারবে না, কারণ এখানে 9 আছে, 7 আছে, এটা আমরা যেতে পারবো। তাহলে 9 সংখ্যাটা কিন্তু, 9 অঙ্কটা কিন্তু এর মধ্যে নাই। তাহলে এইভাবে কিন্তু আসে, নিচের কোনটি অক্টাল, প্রশ্ন কিন্তু এভাবে এসেছে, নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়, হতে পারে নিচের কোনটি হেক্সাডেসিমাল নাম্বার, কোনটা বাইনারি সংখ্যা। তবে অক্টাল এবং হেক্সাডেসিমাল এই জায়গাতে প্রশ্ন আসবে বেশি। আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখেন বহুবার আসছে, যেমন 40-এ আসছে, 43-এ, 44-এ আসছে অক্টাল পদ্ধতিতে রূপান্তর, 45-এ আসছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, 46-এ আসছে অক্টাল থেকে বাইনারি। তো মোটামুটি সব ধরনের রূপান্তর শুরুর দিকে কিন্তু সহজগুলো আসতো, তো দিন যত গেছে তখন কিন্তু আবার এই যে অক্টালে ঢুকে গেছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল অনেক মানে ডাবল স্টেপে চলে গেছে, অক্টাল থেকে বাইনারি সিঙ্গেল স্টেপ হলেও আছে এখানে। তবে আগে কিন্তু ছিল বাইনারি থেকে দশমিক, এই দুইটাই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে শুরুর দিকে। দেন ধীরে ধীরে অক্টালে ঢোকা শুরু করলো, হেক্সাডেসিমাল মানে 4টা রূপান্তরই কিন্তু চলে আসছে পরীক্ষায় এখন পর্যন্ত। তো এখানে আপনারা সবচেয়ে সুবিধা হয় যে যারা পড়া আছে, যতটুকু আমি এখানে লিখেছি এতটুকু দিয়ে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যাদের পড়া নাই তাদের বলবো যে তারা হয়তো বা দশমিক থেকে বাইনারিটা পড়তে পারেন, বাইনারি থেকে দশমিক, এটা সর্বনিম্ন। কারণ একদম যদি প্রশ্ন এখানে সহজ করে তাহলে ওইটা দিবে, দশমিক থেকে বাইনারি বা এমন হইতে পারে যে ডেসিমাল থেকে অন্য সংখ্যায় যাওয়াটাও সহজ, এটা পারা যায়। হুম। দেন অন্য সংখ্যা থেকে ডেসিমাল এটাও আসা যায়, ঠিক আছে? আবার ডেসিমাল বাইনারির মধ্যেও যে রূপান্তর গুলো আছে এটাও সহজ, ঠিক আছে? এই মোটামুটি এই 4টা জিনিস যদি আমরা ধরি, যে ডেসিমাল থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, বা সেটা থেকে বাইনারিতে আসতে পারেন, সেটা সহজ আর কি। যেমন 25-কে যদি বাইনারিতে রূপান্তর করি, এটা একটা উদাহরণ দেওয়া আছে এখানে কিভাবে করবেন। দেন অন্য ভিত্তি থেকে ডেসিমাল যদি আপনি আবার বাইনারিতে, মানে আগেরটা উল্টায় যদি দেন, এখানে উদাহরণটা আলাদা দেওয়া হয়েছে, তবে যেটা ঘটনা উল্টা, ট্রাই করবেন। যাই একদম, কি অক্টোপক্ষে এর থেকে বলেন। তো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে যেন অন্তপক্ষে পারে, এটা একটু ট্রাই করবেন। তো এখানে কিন্তু দেওয়ার ব্যাপারটা আছে, এখানে আসলে লেখা আছে, পড়ে হয়তো বা বুঝবেন, আর যারা পড়ে বুঝবেন না তারা ইউটিউবে এটা লিখেই সার্চ দিবেন যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো অনেকগুলো ভিডিও পাবেন, সবচেয়ে বেশি ক্লাস মনে হয় এইটা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিরই পাবেন যদি আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এটা যেহেতু একাডেমিক লাইফের পড়াশোনা, তো এটা নিয়ে প্রচুর ইউটিউব চ্যানেলে প্রচুর টিচার পড়িয়েছে। তো সুতরাং যারা পড়ায় ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও সামনে আসবে, ডেফিনেটলি তারা অনেক খুব ভালো পড়ায়, সেগুলোই যার কারণে ওগুলো অনেক বেশি মানুষ দেখছে, তো ওই জিনিসগুলো আপনার সামনে সবার আগে চলে আসবে। তো সেই ক্লাসগুলো আপনারা দেখলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা এইভাবে ক্লিয়ার করে নেবেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। তারপরে এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে বাইনারি থেকে অক্টাল, হুম, যাতে এটা প্র্যাকটিসে থাকে এই জন্য কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দ্রুত রূপান্তর টিপস সেটাও দেওয়া আছে এখানে, কিভাবে করবেন, এটা বলা আছে। আবার অক্টাল থেকে বাইনারি বলা আছে। তো এরকম কিন্তু কিছু পেজ এখানে বেড়েছে এটার কারণে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমি স্কিপ করে যেতে পার, কিন্তু
যেহেতু আমি শর্ট সাজেশন বলেছি, তার মানে কি শর্ট সাজেশনের মধ্যে যেগুলো বিপজ্জনক টপিক অনেকের জন্য, তাহলে ওটা আসলে স্কিপ করে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি এটা যাইনি কেন? কারণ এই সাজেশনটা সবার জন্য বলছি। যে একদম ভালো প্রস্তুতি নেবেন তার জন্য। কম্পিউটারে ভালো প্রস্তুতি বলতে আমি কি বুঝবো? কম্পিউটারে ভালো প্রস্তুতি দেখা যাবে যে অনায়াসে এই প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, 15-র মধ্যে কিন্তু 10 থেকে 12 নম্বর পাওয়া যায়। তো এটা যা হয়েছে সর্বনিম্ন, আপনি যদি অ্যাজ ইউজুয়াল গত কয়েক বছরের প্রশ্ন যদি দেখেন বা স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি হয়, তাহলে এই পিডিএফ থেকে কিন্তু 10 প্রশ্ন কমন পাবেন, যারা একদম কম পড়বেন বা এখান থেকেও আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো যদি ফোকাস করেন, তারাও কিন্তু 10 পাবে, সেরকম কম থাকবে। কিন্তু এই পিডিএফ থেকে যেন আপনারা আবার যারা ভালো পারেন তারা যেন 12ও পান, তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। যদি ওই রিলেটেড প্রশ্ন হয় বা একটু বাইনারি নাম্বার থেকে যদি একটু কঠিন টাইপের প্রশ্ন হয়, বা যেমন হেক্সাডেসিমাল বাইনারি এরকম যদি বলে, সেগুলো যেন আপনারা পারেন বা রিভিশনের মধ্যে যেন আসে, একটা পিডিএফ এর মধ্যেই যেন এটা আপনারা পান, সেজন্য কিন্তু দেওয়া হয়েছে। একই কথা, বাইনারি যোগ, এখানে নিয়মটা বলা আছে, একটা উদাহরণও দেওয়া আছে। ঠিক আছে, নিয়ম উদাহরণ দুইটাই দেওয়া আছে, তো দেখতে হবে এটা। না বুঝলে একই নিয়মে, যারা একদম বুঝবেন না, বাইনারি যোগ লেখে ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন, চলে আসবে, ওইটা একটা জিনিস বুঝে নেবেন। বিয়োগটাও তাই। পরিপূরক গঠনের মধ্যে এখানে আসলে আমি লিখেই দেওয়া আছে যে কিভাবে পরিপূরকটা গঠন হবে। ঠিক আছে, এটা বলা আছে, তো এটা চলে আসবে যে অনের কমপ্লিমেন্ট কিভাবে আসবে। যে সংখ্যাটা আছে বাইনারি সংখ্যা, সেটাকে যদি প্রত্যেকটা বিট উল্টে দিই তাহলে আমরা একের কমপ্লিমেন্ট পাবো। যেমন এটা মূল সংখ্যা বলা আছে, এই জায়গাটাকে একের পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1 লিখলে আমরা যেটা পাবো রেজাল্ট, সেটাই হচ্ছে একের কমপ্লিমেন্ট। আর 2 এর কমপ্লিমেন্ট মানে যোগ, উল্টায় দেওয়ার পরে এর সাথে যদি 1 দেন, যেমন এটার যে নাম্বারটা ছিল উল্টায় দিয়ে তো আমরা এই নাম্বারটা পেয়েছি, তো এটার সাথে 1 যোগ করার পরে যে এর যোগফলটা হবে বাইনারি পদ্ধতিতে, সেটাই হবে 2s কমপ্লিমেন্ট। বাস এতটুকুই। দেন বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে অনেক কিছুই আছে, এটা অনেকেরই সমস্যা হয়, ভালো যারা পড়ে তাদেরও সমস্যা হইতে পারে, আবার খারাপ মানে যারা এটা ভয় পান তাদের তো সমস্যা হবেই। যোগ বিয়োগের ক্ষেত্রে এগুলো কোন ক্ষেত্রে 0 হয়, কোন ক্ষেত্রে 1 হয়, এটা কিন্তু সমস্যা হয় অনেকের। তো তারপরে এটা কিন্তু 36-এ আসছে, 38-এ আসছে, 41-এ আসছে, 3টে বিসিএস এ। তো বিসিএস এ আসছে মানে যে সেই জিনিসগুলো সব আপনার জন্য সহজ হবে এমন তো না। তো কিছু জিনিস তো কঠিন থাকবে, বা আসছে জন্যই পারতে হবে এমনও না। তো বুলিয়ান অ্যালজেব্রা যদি কাউকে এই ধরনের প্যারা দেয়, সে বাদ দিবেন। তারপরে এখানে অর্ধসংক্ষেপ বলে কিছু একটা কথা, অর্ধসংক্ষেপ বলে কিছু একটা কথা বলা আছে, দেখবেন সূত্র তো এখানে আছে অ্যাজ ইউজুয়াল জানেন। এই জায়গাটা যদি একটু পড়েন যেখানে বলা আছে, তো এর পড়লে এই জিনিসটা কিন্তু একটু সহজ হবে অনেক ক্ষেত্রে, বিশেষ করে এই দুইটাতে অনেকের সমস্যা হয়, যে কোন ক্ষেত্রে 1 হচ্ছে আর কোন ক্ষেত্রে 1 হচ্ছে, কোন ক্ষেত্রে 0 হচ্ছে। অনেকের সমস্যা কিন্তু এই জায়গাটাতে হয়। তো এখানে এটা একটু দেখে নিলে এটা ক্লিয়ার হবে। যে যদি আমরা দেখি যে মানে এখানে দেখেন, খেয়াল করে দেখেন, 0 আছে, 0 বাদ দিয়ে অন্য কিছুই যাই করুক না কেন, যেমন এখানে 1 আছে, হয়েছে বা 0। ঠিক আছে, এটার ক্ষেত্রে যে 0 যোগ বা 1 গুণ মান অপরিবর্তিত রাখে। হুম, 0 যোগ করেছে বা 1 যদি গুণ করা হয় তাহলে মানটা অপরিবর্তিত থাকবে। আর ভেরিয়েবল এবং তার পরিপূরক পরস্পরের বিপরীত, তো বিপরীত যদি করে তাহলে এই জিনিসটা, যে এখানে যোগ করেছে তার বিপরীত ঘটনা ঘটবে, এর সাথে এ ড্যাশ মানে 1 হবে, আর এর সাথে এ ড্যাশ যদি গুণ করে তাহলে সেটা 0 হবে। এই জাস্ট এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এই জায়গাটাতেই তালগোলটা পাকবে যদি কেউ পড়তে চান। আর এর ভিতরে যে কথাগুলো আছে এখানে, অদল বদল, সহযোগ বা বিতরণ বা ডি মর্গান, এগুলো সহজ, এগুলো সহজ, এগুলো আমরা ম্যাথে যেভাবে পড়ে এসেছি সেগুলো। দেন আসেন লজিক গেট। লজিক গেট গুরুত্বপূর্ণ দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে লজিক গেটের ধরন বা টাইপ অনুসারে আসতে পারে। দেন আরেকটা আসতে পারে যে লজিক গেটের ইনপুট, আপনি একটা ইনপুট দেওয়া থাকলে অন্য ইনপুটটা কি হবে, বা দুইটা ইনপুট যদি সেম হয়, বা সেম হইতে পারে, সেটা 1 হইতে পারে, 0 হইতে পারে, তাহলে আউটপুট আপনি কি পাবেন। ঠিক আছে, এই সবগুলোই আছে এখানে। কিন্তু একটা বলা আছে দেখেন, সি শর্টকাট ভিডিও, এই লজিক গেটের শর্টকাট নিয়ে কিন্তু আমার ওই মেইন কোর্সের যে ক্লাসটা নিয়েছি সেখান থেকে কিন্তু এই অংশটুকু এটা কিন্তু ইউটিউবে আপলোড করা আছে। এটা সবার জন্য দেখা ম্যান্ডেটরি। আপনার লজিক গেট যদি ভালো পারেন, মানে একদম কি বলবো, বেসিকটা যদি ক্লিয়ারও থাকে, তারপরে দ্রুত গতিতে অ্যান্সার করার জন্য এই শর্টকাটটা একটু দেখবেন। সবার জন্যই থাকলো। এটার জন্য আমি বলবো যে অন্য চ্যানেলেও হয়তো বা এরকম ভাবে সহজ করেও পড়াইতে পারে, তারপরেও আমি বলবো যে যারা আছেন বা ক্লাস সম্পর্কে জানছেন এখন, তারা এই ক্লাসের এই অংশটুকু দেখবেন। লজিক গেট শর্টকাটটা ডেফিনেটলি দেখবেন। লজিক গেট শর্টকাট বিসিএস ডক্টর দিয়ে যদি গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দেন,
সেটাও কিন্তু এখানে গিয়ে ডিরেক্ট এটা পেয়ে যাবেন। এটা অবশ্যই দেখবেন একদম দ্রুত গতিতে 10 সেকেন্ডে অ্যান্সার করার জন্য কিন্তু এটা আপনাকে হেল্প করবে। হয়তোবা আপনাকে আত্মস্থ করতে কিছু সময় লাগবে, আধা ঘন্টা বা শুরুতে 10 মিনিট লাগবে এই ক্লাসটা দেখতে, তারপরে আবার দেখবেন, উদাহরণগুলো মিলাবেন, এসব মিলে আপনার প্রস্তুতির টাইম হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা, তারপরে 10 সেকেন্ডে আপনি এটা মিলাইতে পারবেন আশা করি। তো এখানে কিছু বলা আছে যে ধরন কি আর ইনপুট আউটপুট রেজাল্ট কি, এখান থেকে সাধারণত প্রশ্ন হয়। ধরনের মধ্যে একটা মৌলিক গেট আছে, যে 3 ধরনের আছে গেট, দেন আছে সার্বজনীন গেট আছে 2 ধরনের, আর বিশেষ গেট আছে আরো 2 ধরনের। কোনটা কি আছে এর মধ্যে, সাইডে অনেক কথাই বলা আছে। তো সাইডের এক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে আমি যোগ মনে রাখবেন, অ্যান্ড গেট মানে হচ্ছে গুণন, আর নট গেট মানে বিপরীত, মানে একটা যদি 0 হয় আর একটা 1 হবে। আবার 1 হলে 0 হবে এটা। আর ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, এই অ্যান্ড এর আগে এন আছে, এটার বিপরীত, আর অর এর আগে এন আছে মানে কি অর গেটের বিপরীত। এতটুকু জানেন। আর এই এর এর বাইরে যে কথাগুলো বলা আছে, যে ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, তারপরে সব ইনপুট 1 হলে আউটপুট, এগুলো করবেন না। ঠিক আছে, এগুলো থাকবে, এগুলো মেলাবেন। কার সাথে মেলাবেন? এই যে ভিডিওটা দেখতে বললাম, এই ভিডিওটা দেখবেন, খাতায় ওইটা যে চার্ট দিয়ে বোঝানো হয়েছে চার্টটা নোট করবেন, আপনার খাতায় নোট হয়ে গেল। হওয়ার পরে আপনি বুঝলেন কিনা বোঝানোর, মানে এটার পরে মিলাবেন হচ্ছে এটার সাথে, তাহলে এটার সাথে আপনার প্র্যাকটিস হয়ে গেল। এরপরে যখন মেইন প্রশ্নে বা বিগত সালের প্রশ্নে যখন যাবেন, যে এটা আপনি যা শিখেছেন সেটা অ্যাপ্লাই করে দেখবেন যে মিলে কিনা বা অ্যান্সার করতে পারছেন কিনা, তাহলে কিন্তু এখান থেকে টোটাল প্র্যাকটিসটা হয়ে গেল। ঠিক আছে? তো যতটুকু এখানে আমি লাইভ করলাম এটা এই পর্যন্তই থাকবে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে, বাকি অংশটুকু আমাদের ক্লাসরুমে লাইভ হবে।